মনে মনে ভাবতে লাগলো নীল। কি হলো বাদশা, ওদেরকে সুস্থ করে তুলুন। একথা বলে নীলের হাত ধরে ওর সঙ্গী সাথীদের কাছে নিয়ে যেতে চাইলো দেবু। ওরা সবাই দরজার কাছে ব্যথায় কাতরাচ্ছিল। নীল তো জানে যে এসব বেকার মিথ্যে, এরা এখনই ঠিক হয়ে যাবে, তাই কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করছিল নীল। হঠাৎই দরজার কাছে গিয়ে দেবু শঙ্করকে দাঁড় করালো নীল। তারপর বলল, আমি তোমার লয়্যালটি রেখে ইমপ্রেসড, কিন্তু আমি তোমার গ্রুপ মেম্বারদের জীবন বাঁচাতে পারবো না। এসব কি বলছেন বাদশা? আপনি তো এক্ষুনি আমার জন্য অ্যান্টিডোট বানালেন, বাকিদের জন্য কেন বানাতে পারবেন না? আবারও সেই পুরনো সম্মানের সুরে নীলকে জিজ্ঞেস করলো দেবু। হ্যাঁ, তোমার জন্য অ্যান্টিডোটটা বানিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো আমার কাছে এখন অ্যান্টিডোট বানানোর ম্যাটেরিয়ালস নেই। অ্যান্টিডোট বানানোর জন্য ব্ল্যাক ফ্রুট দরকার, যেটা ছিল সেটা দিয়ে আমি তোমার অ্যান্টিডোটটা বানিয়ে ফেলেছি। অসহায় হয়ে বলল নীল। আসলে নীল এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে চাইছিল, কারণ দেবু যদি জানতে পারে ওকে নকল অ্যান্টিডোট দেওয়া হয়েছে, তাহলে নীল আর প্রাণে বাঁচবে না। পাশাপাশি আদ্রিতার কোনো ক্ষতি করতে পারেও। সাথে প্রিয়াঙ্কার শালিনীও ছিল, ওদের প্রতিও নীলের একটা দায়িত্ব রয়েছে। তাছাড়া আদ্রিতার জন্য খুব চিন্তা হচ্ছিল নীলের। কি ব্ল্যাক ফ্রুট? এই ফলটা কি কালো রঙের? কোনো গন্ধ নেই, তাই তো? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো দেবু। তুমি জানো? অবাক হয়ে প্রশ্ন করলো নীল। বাদশা, আমরা বেশিরভাগ সময় জঙ্গলে থাকি, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘুরে বেড়াই। আমার কাছে এসব ফল কোনো বড় ব্যাপার নয়। আমি এক্ষুনি কাউকে একটা পাঠিয়ে অনেকগুলো ব্ল্যাক ফ্রুট আনানোর ব্যবস্থা করছি। সমাধান খুঁজে পাওয়ায় খুশি হয়ে নীলকে বলল দেবু। দেবুর কথা শুনে নীলের মুখ ছোট হয়ে গেল। ব্ল্যাক ফ্রুট জোগাড় হয়ে গেলে নীলকে আবার কাজে নেমে পড়তে হবে। আর এই কাজ মোটেই সহজ কাজ নয়। নকল অ্যান্টিডোট তৈরির কাজ কি কখনো সহজ হয়? নকল অ্যান্টিডোট দেওয়ার আগেই যদি দেবু শঙ্করের গুন্ডাদের শরীর ঠিক হয়ে যায়, তখন তো নীল হাতে নাতে ধরা পড়ে যাবে। নীলের কিছু হয়ে গেলে আদ্রিতার কি হবে? আর আদ্রিতার কিছু হয়ে গেলে নীল কিভাবে বাঁচবে? এবার নীল কি করবে? দেবু শঙ্করের হাত থেকে বাঁচার উপায় কি বের করতে পারবে নীল? নীলের প্ল্যান কি কার্যকর হবে, নাকি ওই নকল অ্যান্টিডোটের সত্যি সকলের সামনে চলে আসবে? ব্ল্যাক ফ্রুট কোন কাজে ব্যবহার করা হয়? নকল অ্যান্টিডোটটা কি সত্যিই নকল, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? দেবু, এখনই কি ওই ব্ল্যাক ফ্রুট পাওয়া যাবে? আর পাওয়া গেলেও কতটা? আমাদের দুজনের কেউই তা জানি না। তাই আমি বলছিলাম যে আমি যদি তোমাকে অ্যান্টিডোট বানানো শিখিয়ে দিই, তুমি বানিয়ে তোমার লোকদের খাইয়ে দিও, ওদের জীবন বেঁচে যাবে। নীলকে এবার যেন তেন প্রকারেও কিছু একটা করতেই হবে, না হলে ওর পুরো প্ল্যান ভেস্তে যাবে। তাই বিভিন্ন রকম বাহানা বানাতে শুরু করলো। নীলের মুখে এই কথা শুনে দেবু ইমোশনাল হয়ে গেল। বাদশা, আপনি আমার জন্য অ্যান্টিডোট বানালেন, আবার আমার গ্রুপের মেম্বারদের জন্য অ্যান্টিডোট বানানো শিখিয়েও দিচ্ছেন। আমি সত্যি আপনার ব্যাপারে ভুল ভাবছিলাম। আপনি খুবই উদার। এবার আমি হলপ করে বলতে পারি, ওই দিন ওই পুলিশ অফিসার অবন্তিকাই আমাদের ফাঁসিয়েছিল। আপনি তো সাক্ষাৎ দেবতা। আজ থেকে পুরো খুনিয়াবাড়ি গ্যাং আপনাকে মেনে চলবে। এসব কথা বলতে বলতে দেবুর চোখে জল চলে এলো। না, এসবের কোনো প্রয়োজন নেই, স্পষ্টভাবে জবাব দিল নীল। কিন্তু দেবুকে বেশি চটাতেও চাইছিল না সে, পাছে নীলের খেলা ধরে ফেলে। কিন্তু বাদশাহ, আপনার এত জ্ঞান, জ্ঞানী লোকের শত্রুও অনেক। আপনার কখনো জীবনহানির আশঙ্কা হয় না? জীবনে কখনো আমাদের প্রয়োজন পড়বে না? নীলকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য দেবুর ছিল না, কিন্তু কথাগুলো সত্যি ভয় ধরানোর মতোই লাগছিল। কিন্তু দেবুর কথার কোনো জবাব দিল না নীল। কোনো উত্তর না পেয়ে দেবু বলল, এই ব্যাপারে আরেকবার ভেবে দেখুন বাদশাহ। ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, আমি একবার ভেবে দেখব। নীলের মুখে একটা ফেক হাসি দেখা দিল। দেবুকে রান্নাঘরে নিয়ে গিয়ে নতুন করে নকল অ্যান্টিডোট বানানো শেখাতে লাগলো নীল। কোনোভাবে সেই ব্ল্যাক ফ্রুট ছাড়াই কিভাবে অ্যান্টিডোট বানাতে হয় সেই মিথ্যে কথায় কনভিন্স করলো দেবুকে। সব শুনে বুঝে দেবু শঙ্কর ওর গ্যাংয়ের মেম্বারদের নিয়ে সেখান থেকে চলে গেল। আদ্রিতা, শালিনী, প্রিয়াঙ্কা, তোমরা ঠিক আছো তো? বসার ঘরে পৌঁছাতেই ওদের তিনজনের হাত পা দড়ি বাঁধা অবস্থায় দেখলো নীল। ফ্যান এসি না চালিয়ে গরমে ওদের ফেলে রাখা হয়েছিল। ঘামে ভিজে গিয়েছিল ওদের শরীর। নীল একবার ভালোভাবে আদ্রিতার দিকে তাকালো। ওর সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। ওকে দেখতে যেন আরো মোহময়ী লাগছে। নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না নীল। ওকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল নীলের। তারপর কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে সবার হাতে পায়ের দড়ি খোলার জন্য এগিয়ে এলো। নীল, এসব কি হচ্ছে? ওরা কারা? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো আদ্রিতা। আরে কিছু না,
ওরা ভুল বাড়িতে ঢুকে পড়েছিল। এখন আর কোনো কনফিউশন নেই। হাতের দড়িগুলো খুলতে খুলতে সোজাসুজি জবাব দিল নীল, তাহলে ওরা তোমার নাম ধরে কেন ডাকছিল? কৌতূহল শেষ হচ্ছিল না আদ্রিতার। কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় নীল দেখলো প্রিয়াঙ্কা মিটিমিটি হেসে আদ্রিতাকে কিছু একটা ইশারা করছে। নীল দেখলো আবারও ওদের তিনজনের মুখ লাল হয়ে গেল। কিছুক্ষণের জন্য নীল বুঝতে পারছিল না যে কি হয়েছে। তারপর ও দেখলো আদ্রিতার নজর রয়েছে ওর প্যান্টের দিকে। নিচের দিকে তাকাতেই লজ্জায় পড়ে গেল নীল। এ কি, আমার প্যান্টের জিপ খুললো কিভাবে? হঠাৎ করে মিত্র ভিলার দরজাটা খোলার আওয়াজ শোনা গেল। নীল, তুমি আমার বাড়িতে কি করছো? নিজের মেয়েকে দড়ি দিয়ে বাধা দেখে অবাক হয়ে প্রশ্ন করলো যোগেশ চন্দ্র মিত্র। নীল আসলে দড়িগুলো খুলে দিচ্ছিল, কিন্তু যোগেশ উল্টোটা বুঝলো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমারই মেয়ের সঙ্গে এসব করছো? পাশের দুজনকে দেখে তো শালিনীর বন্ধু বলে মনে হচ্ছে। এই তিনজনকে বেঁধে তুমি কি করার চেষ্টা করছিলে? যোগেশের চোখে মুখে রাগ ছিল স্পষ্ট। নীলের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। প্রচন্ড রাগে চিৎকার করে উঠল, স্যার, আপনি যেটা ভাবছেন সেরকম কিছু হয়নি। পিছনে ঘুরে যোগেশকে বোঝানোর চেষ্টা করলো নীল। তাহলে এসব আমি কি দেখছি? ওই তিনজনের দিকে আঙুল তুলে বলল যোগেশ। ওদের তিনজনের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যে কোনো মানুষই দেখে ভুল বুঝবে। একে নীলের প্যান্টের জিপ খোলা। আদ্রিতারা বলার পরেও যোগেশকে দেখে ভয়ে বন্ধ করতে ভুলে গেছে সে। তার উপর এখনো ওর প্যান্টটা ভিজে রয়েছে, আর টেবিলের উপর পড়ে রয়েছে খোলা টিস্যুগুলো। এসব দেখে যোগেশ আর কি বা ভাবতো। তাই নীল সঙ্গে সঙ্গে নিজের প্যান্টের জিপ বন্ধ করে যোগেশ বাবুর সামনে গিয়ে দাঁড়ালো। হারামজাদা, তোকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই আমার মেয়েটার সঙ্গে এসব করছিস। রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে নিজের হাতের ব্যাগটা ছুঁড়ে নীলকে আঘাত করতে চাইল যোগেশ। মাথায় আগুন জ্বলছিল, তাই মুখ থেকে তুই তোকারি বেরিয়ে এলো। কিন্তু ব্যাগটা ছোড়ার সময় তার পা একটু টলমলিয়ে গিয়েছিল, কিন্তু নীল সঙ্গে সঙ্গে তার হাত ধরে সামলে নিল। নীল না ধরলে সে মাটিতে পড়ে যেত। এতক্ষণে শালিনী, আদ্রিতা ও প্রিয়াঙ্কা নিজের পায়ের দড়িটা খুলে নিয়েছে। ওরা বুঝতে পেরেছিল যে যোগেশ ভুল বুঝেছে। শালিনী বাবার কাছে ছুটে এসে সমস্ত ঘটনা এক্সপ্লেন করবে বলে ভাবছিল, কিন্তু এতক্ষণ পা বাঁধা অবস্থায় থাকায় শালিনী কিছুতেই উঠে দাঁড়াতে পারছিল না। আদ্রিতা এবং প্রিয়াঙ্কার একই অবস্থা। জোর করে ওঠার চেষ্টা করতে লাগলো শালিনী, কিন্তু পায়ে এত যন্ত্রণা শুরু হলো যে ওর মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। এদিকে শালিনীকে ব্যথায় কাতরাতে দেখে যোগেশের মাথায় আগুন জ্বলে উঠলো। মাথা নেড়ে নীলের দিকে আঙুল তুলে যোগেশ বলল, এসব আমার ভুল, তোকে আমার পরিবারের এত কাছে নিয়ে আসা উচিত হয়নি। স্যার, আপনি ভুল বুঝছেন, এভাবে রাগ করবেন না প্লিজ। আপনি আগে একটু শান্ত হয়ে বসুন। যোগেশকে উত্তেজিত হতে দেখে ওকে সোফায় বসালো নীল, কিন্তু যোগেশ এক ধাক্কায় নীলকে মাটিতে ফেলে দিল। নীল বুঝলো এখন আর যোগেশ বাবুকে বুঝিয়ে কাজ নেই। তাকে এখন যাই বলা হোক সে ভুলই বুঝবে। তাই আদ্রিতা আর প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে শালিনীদের বাড়ি থেকে বেরিয়ে এলো সে। এ বাড়িতে আর এক মুহূর্তও থেকে নিজের সম্মানহানি করতে চাইছিল না নীল। বসার ঘরে সোফাতে প্রায় পুরো শরীর এলিয়ে দিয়েছে যোগেশ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল সে। রাগের চোটে তার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। নিজেকে একটু সামলে নিয়ে শালিনীকে প্রশ্ন করলো, শালিনী, আমাকে সত্যি করে বলতো, নীল কি তোর সঙ্গে? না বাবা, তুমি নীলকে ভুল বুঝছো। শালিনী ওর বাবাকে সত্যিটা বলতে চাইছিল, কিন্তু শালিনীর কথা শুনেও যোগেশ কিছুতেই শান্ত হচ্ছিল না। কিছুক্ষণ পরে বলল, শালিনী, আমি জানি তোমাদের জেনারেশনের কাছে সবকিছুই নর্মাল, কিন্তু সবকিছুরই তো একটা নিয়ম আছে। তুমি ভুলে যেও না তুমি কোন বাড়ির মেয়ে। সীমা কখনো অতিক্রম করা উচিত নয়। আর তোমরা হলেই শুরু করে দিয়েছিলে, আর এমন চারজনে মিলে। ছি ছি ছি, আমার জায়গায় অন্য কেউ ঢুকে পড়লে কি হতো বলতো? এই কথা বলতে বলতে যোগেশ বাবু একটা দীর্ঘশ্বাস ফেললো। বাবা, আমার কথাটা তো শোনো।